আমার এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছে না। আইডি হ্যাক নিয়ে রাজনীতি করছে একটি দল। কিশোরগঞ্জে বললেন জামায়াত আমির ধর্ম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ বিএনপির। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যেগুলো আপনারা আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। এবার গোলাম পরওয়ারের এক্স আইডি হ্যাক করে পোস্ট। মধ্যরাতের সংবাদ সম্মেলনে অভিযোগ জামায়াতের। আমিরের আইডি হ্যাকিং এর ম্যালওয়্যার ভারতের তৈরি বলে দাবি। নির্বাচিত হওয়ার পর বেশিরভাগ প্রতিশ্রুতি ভুলে যান ক্ষমতাসীনরা, অভিযোগ ভোটারদের। এবারেও পুনরাবৃত্তি ঘটলে জনপ্রতিনিধির ওপর আস্থা হারাবে জনগণ। নতুন সরকারের কাছে দেশে নিরাপদ বিনিয়োগের সুযোগ চান যুক্তরাজ্য প্রবাসী ভোটাররা। বিমানবন্দরে যাতায়াতে হয়রানি কমানোর দাবি। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি জানসিন জুথিকা এবং আমি উজ্জ্বল হাফিজ। এক্সআইডি হ্যাক নিয়ে তথ্য প্রমাণ পেয়েও একটি দল নেতিবাচক রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কিশোরগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুরে নির্বাচনী জনসভায় তিনি বলেন, চোরাই পথে আর নির্বাচন হতে দেয়া হবে না। এ সময় নারীদের সমাজের সবচেয়ে সম্মানিত স্থানে রাখার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। আরও জানাচ্ছেন রাজু আহমেদ। হেলিকপ্টার যোগে ময়মনসিংহ জেলা স্টেডিয়াম মাঠে নামার পর যখন সার্কিট হাউস মাঠে ঢোকেন জামায়াত আমির, তখন বাঁধ ভাঙ্গা উল্লাসে ফেটে পড়েন এই অঞ্চলের নেতাকর্মীরা। মঞ্চে উঠে বার্তা দেন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের। জনগণ পরিবারতান্ত্রিক রাজনীতি দেখতে চান না উল্লেখ করে জামায়াত আমির বলেন, একটি দল কৃষকদের ধোঁকা দিয়ে ফার্মার কার্ডের কথা বলছে, তবে বস্তা পচা রাজনীতি, কার্ড ও বেকার ভাতার সাথে নেই যুবকরা। এই যারা ফার্মার্স কার্ডের কথা বলছেন, তাদের কোনো এক শাসন আমলে কৃষকরা ন্যায্য দামে সার চেয়েছিল, সার পায় নাই, গুলি পেয়েছিল। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জীবন থাকতে মায়েদের সম্মান ক্ষুণ্ণ হতে দেব না। এ সময় দেশের প্রত্যেক বিভাগীয় নগরকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। আমরা ইনশাআল্লাহ বদ্ধপরিকর আমাদের মায়েদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত করব ইনশাআল্লাহ। গড়ে, চলাচলে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে আমরা প্রত্যেকটা বিভাগীয় শহরকে আমরা স্মার্ট নগরীতে পরিণত করব ইনশাআল্লাহ। একটা স্মার্ট নগরীতে থাকবে উন্নত শিক্ষা, থাকবে উন্নত স্বাস্থ্যসেবা, থাকবে পরিচ্ছন্ন নগরী, থাকবে পরিবেশ বান্ধব একটা নগরী। সমাবেশে ঘোষণা দেন তার দল ক্ষমতা এলে সকল পেশাজীবীদের বেতন ভাতা সমন্বয়ের। স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি নির্ভর ময়মনসিংহ গড়ে তোলার দাবির মুখে দাঁড়িয়ে জামায়াত আমির যেমন কথা দিলেন এই অঞ্চলে মানুষকে এগিয়ে নেওয়ার, তেমনি কথা দিলেন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ারও। জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে ভোট চাইলেন হ্যাঁয়ের পক্ষে। এদিকে বিকেলে গাজীপুরের জয়দেবপুরে নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে গার্মেন্টস শিল্পে নারী পুরুষের বেতন বৈষম্য দূর করা হবে, সন্তান জন্মের পর কমানো হবে নারীর কর্মঘণ্টা। বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিকদের সম্মান দেওয়া হয় না, বিশেষ করে মাদেরকে সম্মান দেওয়াই হয় না। তাদের সেখানে বেতন বৈষম্য আছে, পুরুষের এক ধরনের, মহিলাদের আর এক ধরনের, কাজ কিন্তু সমান। এই সমস্ত বৈষম্যকে আমরা সমান করে ফেলবো ইনশাআল্লাহ। মাদের জন্য আমরা ঘোষণা করেছি অন্তত 2 থেকে 2.5 বছর পর্যায়ক্রমে, প্রথমে সরকারি থেকে শুরু হবে, তারপরে বেসরকারিতে যাবে। মায়েরা কাজ করবেন দৈনিক 5 ঘন্টা। এর আগে সকালে কিশোরগঞ্জে নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, এক্স আইডি হ্যাক নিয়ে তথ্য প্রমাণ পেয়েও একটি দল নেতিবাচক রাজনীতি করছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন
ব্যবসা করছেন। প্রতীক দেখতে পাচ্ছেন? মঙ্গলবার 3টি জনসভাতেই জামায়াত ও জোটের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন ডাক্তার শফিকুর রহমান। ইনশাআল্লাহ। গাজীপুর থেকে রাজু আহমেদ, এখন। ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা 4 আসনের 11 দলীয় জোট প্রার্থী হাসনাত আব্দুল্লাহ চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। নানা প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি অভিযোগে প্রচারের শেষ সপ্তাহে মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। বিস্তারিত প্রতিবেদনে। নির্বাচনী প্রচারণার শেষ সময়ে এসে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ওই 71কে পিছিয়ে ফেলতে চায়। 71কে পিছিয়ে ফেললে আমি আমার অস্তিত্ব চর্চা করব। সেই জন্যই আমি সবসময় এই কথা জীবন গলায় করি, 71 হচ্ছে আমার মূল। দুপুরে কুমিল্লায় নির্বাচনী সভায় যোগ দেন 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। 12 তারিখ সূর্য ডোবার সাথে সাথে চাঁদাবাজদের চ্যাপ্টার ক্লোজড হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বাঙুর বাজারে একটা পয়সা কেউ খাওয়ার চেষ্টা করে একদম পেটের ভিতর থেকে টাকা উঠে নিয়ে আসবে। চট্টগ্রাম 6 আসন রাউজানে প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী গিয়াস কাদের চৌধুরী। 12 ফেব্রুয়ারির পর রাউজানে সন্ত্রাস দমনে জনগণই সম্মিলিত প্রতিরোধ করে তুলবে। 12 তারিখের পরে আমি নির্বাচন তো হলে পরে আমি তাদেরকে তো অনুরোধ করব না, আমি অন্যায়কে অন্যায় কথা বলবো। নীলফামারীতে নির্বাচনী প্রচারণায় নেমে জামায়াত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ যোগাযোগ, শিক্ষা আর স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির প্রতিশ্রুতি ও কর্মসংস্থানের অঙ্গীকার করেন। এখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কর্মমুখী শিক্ষা হিসেবে কারিগরি শিক্ষা সম্প্রসারণ করা দরকার। কক্সবাজারের চকরিয়া নির্বাচনী প্রচারে নেমে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের দায়িত্ব মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের ধিক্কার জানানো। বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, মিথ্যা তথ্য দিতে চায়, স্বাধীনতার ইতিহাসকে যারা বিকৃত করতে চায় তাদেরকে ধিক্কার জানানো। নাটোরের সিংড়া বাস টার্মিনালে এনসিপি নির্বাচনী পদযাত্রায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে প্রশাসন তার রূপ দেখাচ্ছে, যেটি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। কটি দল চাপে পড়ে মঞ্চে হ্যাঁ ভোটের পক্ষে মত দিয়েছে বলেও দাবি করেন তিনি। ফলে একটি দল চাপে পড়ে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে বলেছে, কিন্তু তারপরেও আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পত্রিকায় দেখি তাদের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে না ভোট চাচ্ছে। এদিকে নির্বাচনে বরিশাল সদর 5 আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। এছাড়া সারা দেশে নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা। আফনান অপসরা, এখন। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার। মঙ্গলবার মধ্যরাতে ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের ডিভাইস নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কিত পোস্ট প্রকাশের ঘটনায় তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জিজ্ঞাসাবাদের জন্যই তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এদিকে একই ঘটনায় রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে অভিযান চালায় ডিবি। এর আগে মঙ্গলবার বিকেলে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন। এ সময় তারা অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলেন। এদিকে জামায়াতের আমিরের পর এবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের এক্স আইডি হ্যাকের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে এখন টিভিকে বিষয়টি নিশ্চিত করেন গোলাম পরোয়ারের ছেলে আহমদ আতাউল্লাহ সালমান। তিনি অভিযোগ করেন, মিয়া গোলাম পরোয়ারের এক্স হ্যান্ডেল হ্যাক করে মঙ্গলবার রাত 8টা31 একটি আপত্তিকর পোস্ট দেয় হ্যাকাররা। পরে মঙ্গলবার মধ্যরাতে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একই অভিযোগ করে দলটি। জানানো হয়, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে খুব দ্রুততার সঙ্গে সেই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে। এর আগে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক করা ম্যালওয়্যারটি ভারতে তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাহেবের যে টুইটার অ্যাকাউন্ট, সেটার মধ্যে তারা
একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করেছে। আমিরে জামাতের ওখান থেকে অ্যাকাউন্ট থেকে যে এই পোস্টটা করেছিল সেটারই একটা নিজের মতো করে ব্যাখ্যা করে রাত 8:31 তারা একটি পোস্ট করেছে, এই অনাকাঙ্ক্ষিত পোস্টটি, এবং আমরা এটা 9:30-9:30 দিকে আমরা বুঝতে পেরেছি এইরকম একটি পোস্ট এখানে এসছে, এবং আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার মধ্যে দিয়ে 9:30 সময় আমরা সেটাকে ডিলিট করেছি, এবং একই সাথে আমরা সেটাকে সেখান থেকে অ্যানাউন্সমেন্ট দিয়েছি 11টার পর। ওই যে ম্যালওয়্যারটা, সেই ম্যালওয়্যারটা আমরা আরো অ্যানালাইসিসের মধ্যে দিয়ে পেয়েছি। সেই ম্যালওয়্যারটা অরিজিনেটেড ফ্রম নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া থেকে তা অরিজিনেট হয়েছে, অর্থাৎ সেই ম্যালওয়্যারটা তারা ইন্ট্রোডিউস করেছেন এবং সেটাকে পরবর্তীতে আমাদের দেশের মধ্যে এইভাবে আমি যেটা বললাম সেভাবে করে আমাদের এই ডিভাইসের মধ্যে এসছে। আজ নির্বাচনী সফরে বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নগরীর বেলস পার্ক ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সবশেষ 2006 সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। এই সফরকে ঘিরে উপকূলীয় এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে উদ্দীপনা। বিভাগীয় সমাবেশ সফল করতে ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে প্রথমবারের মতো ফরিদপুর সফরে যাবেন তারেক রহমান। ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সফরকে কেন্দ্র করে ব্যানার ফেস্টুনে সাজানো হচ্ছে গোটা শহর। অন্যদিকে এই দুই সফর ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন ফিরদৌস সোহাগ। সোহাগ, সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন, সেখানকার সবকিছু নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ জ্যোতিকা। তারেক রহমান আসবেন, আর এই কারণেই কিন্তু রাত থেকে আমরা দেখেছি যে বরিশালের এই বেলস পার্ক ময়দানে কিন্তু লোকজন আসতে শুরু করেছে, এবং সকালে আমরা এখন থেকে আরও ঘণ্টাখানেক আগে এসেছি, যখন আলো ফোটেনি তখনই এসে দেখেছি কিছু মানুষজন এখানে জড়ো হয়ে আছে। অর্থাৎ তারেক রহমানকে কাছ থেকে দেখতে চান যারা, তারা কিন্তু আগেভাগেই এসেছেন। কয়েকজনের সাথে কথা হলো, তারা যেটি বলেছেন যে আসলে তারেক রহমান যখন আসবেন তখন লোকারণ্য থাকবে, সেই কারণে কিছু মানুষ আছেন যারা খুব কাছ থেকে দেখার ইচ্ছে রয়েছে তারেক রহমানকে, তারাই আসলে এত রাত হলেও তারা কিন্তু রাতেই অবস্থান নিয়েছেন। বিশেষ করে বেশ কিছু নারীদের সঙ্গে কথা হলো আমাদের, তারা যেটা বললেন যে গৌরনদী, উজিরপুর, বরিশালের যেসব জায়গা রয়েছে এসব জায়গার, অর্থাৎ কাছাকাছি যে উপজেলাগুলো রয়েছে বরিশালের, বাকেরগঞ্জ, এসব জায়গা থেকে তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন এবং তারা তাদের নিজের জায়গাটি দখলে নিয়েছেন। আমরা জানি যে আজকে 4 ফেব্রুয়ারি সকাল 11টার সময় কিন্তু ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরিশালের উদ্দেশ্যে রওনা করবেন তারেক রহমান। তিনি বরিশালের বেলস পার্ক ময়দানে বিভাগীয় নির্বাচনী জনসভায় যোগ দিবেন 12টায়, এবং বরিশাল থেকে হেলিকপ্টার যোগে ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন 1টায়। এছাড়া ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর বিভাগীয় নির্বাচনী সভায় যোগ দিবেন 1:45 এরপর ফরিদপুর থেকে হেলিকপ্টার যোগে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন 2:45 এবং 3:30 নাগাদ গুলশানে তার নিজ বাসভবনে থাকার কথা। আর বরিশালে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটি সুষ্ঠু স্বাভাবিক রাখার জন্য আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এবং একটা জিনিস জানিয়ে রাখি যে পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং তারেক রহমানের যারা নিরাপত্তায় যারা রয়েছে তারা আগেই এসে এখানে অবস্থান নিয়েছে। এতটুকু ছিল বরিশালে তারেক রহমানের যে জনসভা হবে তার সবশেষ খবর। বরিশাল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফিরদৌস সোহাগ। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। রাজধানীকে নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলাই এখন ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীদের প্রধান লক্ষ্য। পানি, গ্যাস, সামাজিক নিরাপত্তা, মশক নিধন, খাল খনন সহ সব ধরনের নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার তাদের। তবে নগরবাসীর অভিযোগ, নির্বাচিত হওয়ার পর এসব প্রতিশ্রুতি ভুলে যান তারা। এমন অবস্থা বিশেষজ্ঞরা বলছেন, এবারের নির্বাচনের পর যদি সংসদ সদস্যরা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করেন, তবে জনপ্রতিনিধিদের উপর থেকে আস্থা হারাবেন ভোটাররা। আরও জানাচ্ছেন শম্পা বিশ্বাস। যানজট, দূষণ, বর্জ্য
গ্যাস সংকট। এমন নানাবিধ সমস্যায় জর্জরিত মেগাসিটি ঢাকা। 2.5 কোটিরও বেশি মানুষ এই শহরের বুকে নিজেদের ঠাঁই খুঁজে নিয়েছে। তবুও শহর টিকে আছে, তবে হারিয়েছে স্বকীয়তা। কবে ফিরবে ঢাকার আগের ঐতিহ্য আর সৌন্দর্য, নাকি আদৌ আর ফিরবে না? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা রাজধানীর পূর্বের রূপ ফিরিয়ে আনতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তাদের ইশতেহারে বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, খেলার মাঠ, গ্যাস সংকটের সমাধান, খাল খনন সহ রয়েছে নানা বিষয়। 1 নম্বরে যানজট, 2 নম্বরে আপনার গ্যাস, তারপরে আপনার এখানে অবকাঠামোগত কাজ আছে, অনেক ব্রিজ ট্রিজ অনেকগুলি করা লাগবে। বিশেষ করে কামরাঙ্গীরচরের সাথে সংযোগ ব্রিজ একটা চান্দিঘাট দিয়ে একটা করা দরকার। গ্যাসের সংকট, তারপরে বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে যে খুব একটা অব্যবস্থাপনা থাকে, স্কুলের পাশে, বাসার পাশে মানুষ কষ্ট পায় দুর্গন্ধে, তারপরে জলাবদ্ধতা, মশা, এগুলো নিয়ে খুব সুস্পষ্ট পরিকল্পনা আছে। এবং রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিগতভাবে তারা আমাকে চিনে। আমি তাদেরকে বলি যে বিগত রাজনৈতিক কর্মকাণ্ড আমার ব্যক্তিগত কর্মকাণ্ড, যদি আমি ভালোর সাথে থেকে থাকি তাহলেই আমাকে আপনারা ভোট দিবেন। আর অতীত যদি বলেন না হাবিব ভালো না, তাহলে হাবিবকে দরকার নেই। ঢাকাবাসী বলছেন, নির্বাচন এলেই প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের কাছে আসেন প্রার্থীরা। নির্বাচন যায়, নির্বাচন আসে, কিন্তু তাদের ভাগ্যের আর উন্নতি হয় না। উড়ন্ত পাখির মতন সবাই আইসা এলাকায় অনেক প্রতিশ্রুতি দেয়, এইটা দেবো, সেইটা দেবো, রাস্তা দেবো, ঘাট দেবো, তোমাদের কল্যাণে যা কিছু লাগবে সব দিব। নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে তাদের গেটে যাইতে আমাদের অনেক সিরিয়াল লাগে। আমাদের রাস্তায় একটা মানুষ দাঁড়াইলে আরেকটা মানুষের যাওয়ার জায়গা থাকে না, ঠিক আছে? একটা রিক্সা পাস হইলে আরেকটা রিক্সা যাওয়ার থাকে না। আমরা চাই এই রাস্তাগুলা প্রশস্ত হোক। গ্যাস নাই, লাঠির দাম, গ্যাসের দাম, ওইটার গ্যাস ওই 12টা বাজে আহে, একটু 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 আহে, হে দাম কেমনে রান্ধে কেমনে খায়। নগরবাসীর কাছে রাজধানী এখন এক আতঙ্কের শহর। অপরিকল্পিত নগরায়ন আর অব্যবস্থাপনায় প্রায়ই ঘটে অগ্নি দুর্ঘটনা। বছরের প্রায় 8 মাস থাকে ডেঙ্গুর প্রাদুর্ভাব, তীব্র যানজট আর মাত্রাতিরিক্ত বায়ু দূষণে বছর জুড়েই ভোগান্তি পোহাতে হয় তাদের। রাজধানীর এমন জীর্ণ রূপ আদৌ কি আর বদলানো সম্ভব? প্রশ্ন ছিল এই নগর পরিকল্পনাবিদের কাছে। বেশিরভাগ সময় এই ধরনের প্রতিশ্রুতিগুলো কথার ফুলঝুরির মতোই থাকে, বাস্তবায়নটা স্বল্প মাত্রায় দেখা যায়। এটা রাজধানী, সুতরাং এটার যদি নাগরিক সুবিধা বৃদ্ধি করতে হয় তাহলে অবশ্যই সংসদ সদস্যদেরকে স্থানীয় মেয়রের সাথে সহযোগিতাপূর্ণভাবে কাজ করতে হবে। ভোটাররা বলছেন, নির্বাচনের আগে অতিথি পাখির মতো উড়ে এসে প্রার্থীরা নানা কথা বললেও নির্বাচনের পর তারা সব ভুলে যান। এই সংস্কৃতি থেকে জনপ্রতিনিধিরা বের হয়ে আসতে না পারলে কখনোই ঢাকার উন্নয়ন সম্ভব নয়। ঢাকাকে বসবাসযোগ্য করতে সংসদ সদস্য, নগরপিতা এবং জেলা প্রশাসকের দায় রয়েছে। তবে এর মধ্যে সবথেকে বেশি দায় রয়েছে নগরপিতা এবং সংসদ সদস্যদের, কারণ তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। তবে বেশিরভাগ সময় দেখা যায় যারা সংসদ সদস্য নির্বাচিত হন তারা ভোটের আগে জনগণকে যেসব প্রতিশ্রুতি দেন, ভোটের পরে তা ভুলে যান। এখন দেখার বিষয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ঢাকার বিভিন্ন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা কতটা তাদের দেয়া প্রতিশ্রুতি মনে রাখেন এবং তা বাস্তবায়ন করেন। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। শহর জুড়ে এখন নির্বাচনের উৎসব, স্লোগান, রঙিন প্রতিশ্রুতি আর আকাশচুম্বী প্রত্যাশায় মুখর মহানগরী। কিন্তু যান্ত্রিক এই নগরের শব্দের মিছিলে সাধারণ ভোটারের আসল আকুতি প্রার্থী মনে পৌঁছাচ্ছে কতটুকু? ভোট শেষ হলে ম্লানি থেকে যায় একাকিত্ব আর প্রাত্যহিক জীবনের অমীমাংসিত সংকট। পুরানো নাগরিক সমস্যার মুখোমুখি হন ভোটাররা। সাধারণ মানুষের সেই না বলা গল্পেরই খোঁজ করেছেন আতিক মেজবাহ লগ্ন। আপাতত যাত্রা সমাপ্তি, দ্রুত নেমে যান। লোকাল বাস ভালো করেই জানে কার কখন প্রয়োজন শেষ আর কখন নামিয়ে দিতে হয়। যাত্রীরা অভ্যস্ত, জানে গন্তব্য মানে শেষ নয়, স্রেফ নামিয়ে দেয়া। তবুও যাত্রা।
নির্বাচনও কি আলাদা কিছু? ধোঁয়া, হর্ন আর হাকডাকের ভেতর বেঁচে থাকার যুদ্ধ, এটাই শহরের শ্বাস প্রশ্বাস। এই শব্দের ভেতরেই চুপিসারে ঢুকে পড়ে আরেকটা শব্দ, নির্বাচনের প্রতিশ্রুতির। এই প্রতিশ্রুতি ছাপা হয় কাগজে, কালি শুকানোর আগেই দেয়ালে আশ্বাসের ফেরি। নির্বাচনী আচরণবিধি বলছে মাইকের শব্দ ৬০ ডেসিবেলের বেশি নয়, কিন্তু ঢাকার স্বাভাবিক শব্দই ছুঁয়ে ফেলে ৯০, কখনো সেঞ্চুরি। এই শহরে নিয়মটা তবে কার জন্য? নিয়মটা এখানে শুভঙ্করের ফাঁকি। কর্মসংস্থান, নিরাপত্তা, বাসযোগ্য শহরের গল্প বারবার ঘুরে ফিরে আসে নির্বাচনের মৌসুমে। এ শহরে রাস্তা ঠিক করার কথা বলা হয় মাইকে, কিন্তু পায়ের নিচেই বেমালুম গর্ত। জলাবদ্ধতা দূর করার আশ্বাস শোনা যায় পোস্টারে, বর্ষা এলেই সেই আশ্বাস ডুবে যায় ছপছপ হাঁটার শব্দে। মিছিল, স্লোগান আর প্রতিশ্রুতি জমে ওঠে রাজপথে, অথচ ভোটারদের গল্পটা নিদারুণ একাকিত্বের। ২৬-এর নির্বাচনে সুর উঠছে, ঐক্যের ডাক আর গগনবিদারী স্লোগান। তবে প্রশ্ন একটাই, মাইকের শব্দ আর স্লোগান থামার পর শহরের এই আদিম শব্দগুলো কি বদলাবে, নাকি গন্তব্য শেষে নামিয়ে দেওয়া যাত্রীর মতো ভোটাররা আবারও একা হয়ে যাবে নিঃশহরেই? প্রশ্নটা শব্দের নয়, সদিচ্ছার। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা। লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ভোটের সিল সহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন আদালত রোডের মারিয়াম নামে একটি দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় ভোটে ব্যবহৃত ৬টি সিল উদ্ধার করা হয়, জব্দ করা হয় একটি মোবাইল ফোন ও কম্পিউটার। আটক করা হয় সোহেল নামে একজনকে। তিনি জানান, অর্ডার পেয়ে সিলগুলো বানিয়েছেন, তবে কে বা কারা সিল বানানোর অর্ডার দিয়েছেন তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে ঘটনায় সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর ৩ আসনের বিএনপি প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী এ নিয়ে অভিযোগ করে বলেছেন, জালিয়াতি ও ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পায়তারা করছে। অপরদিকে পাল্টা এক সংবাদ সম্মেলনে একই আসনের জামায়াত প্রার্থী রেজাউল করিম বলেছেন, ৬টি সিল সহ আটক যুবক জামায়াতের কেউ নয়। এ সময় বিএনপির জামায়াতকে দোষারোপের ব্যাপারটি মুদ্রা দোষে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যাকে গ্রেফতার করা হয়েছে সে, আমরা যতটুকু শুনেছি জানি, জামায়াত ইসলামী কর্মী বলে তার বর্তমান পদবিও রয়েছে। ৬টা সিল, একটা কম্পিউটার সহ তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই ৬টা সিল যে বানিয়েছে, যারা বানিয়েছে, নিশ্চয়ই এর পিছনে অনেক কল কবজা রয়েছে এবং একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর হিসাব নিকাশ রয়েছে। এই কোনো ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ অতীতের মতোই আমরা মনে করি আরেকটি দলের পক্ষ থেকে আজও একটি মুদ্রা দোষে পরিণত হয়ে আছে, যার ব্যাপারে ভরার সাথে ব্লেম দেয়া হয়েছে। আমরা স্পষ্ট করে দিচ্ছি সে আমাদের রাজনৈতিক দলের
ভাটির কিংবা হাওড়ের জেলা হিসেবে পরিচিত সুনামগঞ্জ। এই জেলার নারীরা পুরুষের সাথে কাজ করেন সমান তালে। এবারের ভোটে হাওড়ে অঞ্চলের নারী ভোটাররাও বেশ গুরুত্ব পাচ্ছেন। তাদের ভোটই নির্বাচনের ফলাফলে বড় একটি ভূমিকা রাখবে। এই অঞ্চলের নারীরা চাচ্ছেন কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন। সুনামগঞ্জ থেকে লিপসান আহমেদের প্রতিবেদন। ধান, মাছ, সবজি এই 3 ফসলেই ঘোরে ভাটি অঞ্চল সুনামগঞ্জের জীবন ও অর্থনীতির চাকা, যেখানে সবচেয়ে বড় ভূমিকা রাখেন এই অঞ্চলের নারীরা। সংসার সামলানোর পাশাপাশি নারীরা হাওরে পুরুষদের সাথে শ্রম দেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বছরের পর বছর এই সংগ্রামী নারীদের খবর রাখে না কোনো জনপ্রতিনিধি, অথচ ভোট আসলে হঠাৎই কদর বাড়ে তাদের। এবারের নির্বাচনে সুনামগঞ্জের মোট ভোটারের অর্ধেকই নারী। পুরুষের সাথে নারীরাও এখন মজছেন নির্বাচনী আড্ডায়। কাকে ভোট দেবেন, কে যোগ্য প্রার্থী, নারী উন্নয়নে কারা কাজ করবে, এসব নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। এই অঞ্চলের সামাজিক চাপ, পুরুষতান্ত্রিক মনোভাব বা ধর্মীয় অনুশাসনের দোহাই এড়িয়ে এগিয়ে যেতে চান নারীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, তারা যেন এই অঞ্চলের কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটায়, এমনটাই প্রত্যাশা নারী ভোটারদের। সবাই আইলে আমরা ওইটা দিমু হিটা দিমু আর কিছু দেয় না। যেই সরকারি আসুক না কেন পরবর্তীতে তারা নারীদেরকে নিয়ে আলাদাভাবে একটা কাজ করবে, মানে নারীদের ক্ষেত্রে যেন কোনো বৈষম্য না থাকে। চিকিৎসা সেবার ব্যবস্থা থাকে, শিক্ষা ব্যবস্থা থাকে, সব ব্যবস্থাই থাকে। আমি চাইছি এমন সরকার আসুক যিনি এসবের ব্যবস্থা করতে পারেন। জেলায় 5টি আসনে ভোটার সংখ্যা 20,50,000, যার প্রায় অর্ধেকই নারী ভোটার। এখন সুনামগঞ্জ। বিশেষ নফল নামাজ, কোরআন তিলাওয়াত আর দোয়া মোনাজাতের মাধ্যমে পালিত হলো পবিত্র শবে বরাত। রাতভর রাজধানীর বিভিন্ন মসজিদে ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন মুসল্লিরা। ব্যক্তি, জাতি ও দেশের সমৃদ্ধির জন্য মসজিদে মসজিদে করা হয় বিশেষ দোয়া। যাবতীয় অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা আর ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সাজিদা আরাফাতের প্রতিবেদনে বিস্তারিত। পবিত্র লাইলাতুল বরাতের রাত মুসলমানদের কাছে আত্মশুদ্ধি আর ক্ষমা প্রার্থনার মহিমান্বিত রাত। পবিত্র এই রাতে রাজধানীর বিভিন্ন মসজিদে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন মুসল্লিরা। বিশেষ নফল নামাজ, কোরআন তিলাওয়াত আর দোয়া মোনাজাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করেন তারা। লাইলাতুল বরাত পালন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন তিলাওয়াত, ওয়াজ ও দোয়া মাহফিল সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাদ এশা ধর্মীয় আলোচনার পর অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। ব্যক্তি, জাতি ও দেশের সুখ সমৃদ্ধি ও গুনাহ মাফের জন্য করা হয় বিশেষ দোয়া। সবার ভালো কিছু হয় এমন কিছু, এটা আল্লাহর কাছে চাওয়া। দোয়া চাইছি, নিজের জন্য চাইছি, আল্লাহর কাছে মাপ চাইছি, কান্নাকাটি করছি। আজকে যে সবাই একসাথে নামাজ পড়ে অনেকটাই আনন্দ তো লাগতেছে আমাদের। এই রাতে নফল নামাজ, জিকির ও তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করেন তারা। আমরা চাই আসলে দেশের শান্তি, দেশের মঙ্গল এবং সুস্থভাবে যাতে মানুষ বসবাস করতে পারে। আগামী যে নির্বাচন আসতেছে, নির্বাচন সুস্থ এবং সুন্দর হয়, সেজন্য সেই দোয়াও করলাম আর কি। লাইলাতুল বরাত নিয়ে আসে পবিত্র রমজানের আগমনী বার্তা। মহিমান্বিত এই রাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি নিতে শুরু করে মুসলিম উম্মাহ। সাজিদ আরাফাত, এখন ঢাকা। মাগুরায় ভোর থেকে শহরের নতুন বাজারে বসে 2 ঘন্টার সবজির বাজার, যেখানে ক্রেতা সবাই। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত আছেন বিশ্বজিৎ বাপি। বাপি, জানাবেন বাজারে কি ধরনের সবজি উঠেছে আর দরদামি বা কেমন? উজ্জ্বল, ভোর থেকে কৃষকরা তাদের যে জমি থেকে তাদের যে উৎপাদিত সবজি সরাসরি এই বাজারটিতে নিয়ে আসে এবং এখানে ক্রেতারা তারা কৃষকের কাছ থেকে সরাসরি সবজি কেনে। আমরা এই মুহূর্তে আছি মাগুরা নতুন বাজার। এখানে রাস্তার ধার দিয়েই কিন্তু সবজি বিক্রেতারা তারা বসেছে এবং ভোরবেলা হাঁটাহাঁটির পর কেউ বা চাকরিজীবী যারা
তারা সকালে এই বাজারটিতে আসে। মূলত এই বাজারটি কেউ বা কৃষকের বাজার, কেউ বা ডায়াবেটিক্স বাজার, কেউ বা মহিলাদের বাজার, নানা নামে এই বাজারটি কিন্তু আখ্যায়িত হয়। তো সকাল থেকে এখানে বেচা কেনা হচ্ছে এবং তুলনামূলকভাবে বড় বাজার থেকে এই বাজারে কিন্তু দামটা কিন্তু অনেকটাই কিন্তু কম রয়েছে। তো আমরা যদি সবজির দামের কথা বলি, তো এখানে ছিম যেটি বাজারে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, সেই ছিম কিন্তু এখানে বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা। এছাড়া যে লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 25 থেকে 30 টাকা। এছাড়া কলা বিক্রি হচ্ছে যেটা হালি প্রতি হলো 10 থেকে 12 টাকা। এক কথায় প্রত্যেকটা সবজি কিন্তু এখানে কিন্তু দাম কিন্তু বেশ কম রয়েছে। আমরা এখানে যে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে, তাদের যে উৎপাদিত যে সবজি তারা সরাসরি এখানে নিয়ে এসে এবং সরাসরি ক্রেতার কাছে কিন্তু এখানে বিক্রি করে। তো যার কারণে তাদের কিন্তু স্বল্প লাভেই কিন্তু মধ্যস্থতাকারী ছাড়াই কিন্তু তারা বিক্রি করতে পারে। আর এই একটু কম দামে এবং ভোরবেলায় কৃষকের কাছ থেকে সবজি কিনতে পেরে ক্রেতারাও কিন্তু খুশি রয়েছে। তো এই ছিল মাগুরা যে সবজি বাজার থেকে সর্বশেষ। উজ্জ্বল। বিশ্বজিৎ বাপি জানাচ্ছিলেন সবজি বাজারের খবর। হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার দুই পক্ষের দ্বন্দ্বে সেচ সংকটে পড়েছে বড়ুয়া আবাদ। পানি না আসায় মৌসুমের মাঝামাঝি সময়েও অনাবাদি পড়ে আছে 651 একর জমি। এতে দুশ্চিন্তায় কৃষকরা, যদিও প্রশাসন বলছে সংকট সমাধানে আলোচনা চলছে। কাজল সরকারের প্রতিবেদনে বিস্তারিত। হবিগঞ্জের আজমেরীগঞ্জের বিরাট গ্রামের কৃষক তকসির মিয়া ঋণ করে 8 বিঘা জমি বর্গা নিলেও সেচের পানির অভাবে এখন চাষাবাদ নিয়েই পড়েছেন অনিশ্চয়তায়। এই যে জমি জমা দিয়ে করি আমরা তো সবকিছু ঋণের উপরে ঋণ করে বীজ আনিয়ে ফেলাইছি, ঋণ করিয়া সবকিছু করবো। মানুষের ঋণ আছে, লোন আনছে, সমুদ্র আনছে, মানে এই যদি হয় আবার হয় ফসল ফলাই আমরা এই মানুষের টাকা পরিশোধ করতাম। শুধু তকসির মিয়া নন, সেচ সংকটে একই অবস্থা নোয়াবন হাওরের 5 শতাধিক কৃষকের। মৌসুমের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও এখনও এই হাওরে পৌঁছায়নি সেচের পানি, ফলে অনাবাদি পড়ে আছে প্রায় 651 একর বড় জমি। কোনদিন পানি আইব, কোনদিন পানি আইব, আর যদি সেচ না হয়, পানি না হয়, আমাদের এলাকায় দুর্ভিক্ষ দেখা দিবে। নিজের জমি নাই, অপরের জমি লইয়া আমরা করিয়া খাই। আর 10 কের জমি আছে করবার লাগে, এখন প্রতি বছর কুশিয়ারা নদী থেকে বিএডিসির মাধ্যমে নোয়াবন হাওরে সেচের পানি সরবরাহ করা হয়। এদিকে মেশিন বসানোর জায়গা নিয়ে বিরাট ভাটিপাড়া গ্রামের মাসুম মিয়া ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে রয়েছে দ্বন্দ্ব। আমার এটা এলাকা হয়েছে সর্বনিম্ন রেট হিসেবে আমি পেয়েছি, এবং পাওয়ার পরে ওরা না পাওয়াতে আমাকে খুব ডিস্টার্ব করতেছে এই জায়গায় পাম্প পাইপ বসানোর জন্য। এরা যে মামলা মোকদ্দমা করছে, মামলা মোকদ্দমা মানে কোর্টের রায়ের উপরে আমরা অপেক্ষা আছি। কোর্টের রায় না আসার আগ পর্যন্ত তারা তো বলতে পারবে না যে এই জায়গা কার জায়গা। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস জানিয়েছে, সংকট নিরসনে উভয় পক্ষের সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়েছে, দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশ্বস্ত করছেন তারা। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় গতকাল উভয় পক্ষকে নিয়ে বসছিলেন, কথা হয়েছে, সমাধানের আশ্বাস পাওয়া গেছে। নোয়াবন হাওর থেকে প্রতি বছর গড়ে প্রায় 60,000 মন ধান উৎপাদন হয়। এই ফসলের উপর নির্ভরশীল এলাকার কৃষক পরিবার। সেচ সংকট দ্রুত সমাধান না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে এই জনপদ। কাজল সরকার, এখন হবিগঞ্জ। প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন যুক্তরাজ্যের বাংলাদেশি প্রবাসীরা। ভোট ঘিরে নতুন আশায় বুক বেঁধেছেন তারা। প্রবাসীদের প্রত্যাশা, বিমানবন্দরের হয়রানি কমানো, ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্বাভাবিক রাখা, নিরাপদ বিনিয়োগের সুযোগ এবং জমি জমার সুরক্ষা নিশ্চিত করা। রেমিটেন্সে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের আশা, নতুন সরকারের কাছে গুরুত্ব পাবে তাদের এসব দাবি। যুক্তরাজ্য থেকে বিস্তারিত শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে। মাত্র কয়েকদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে ভোট দিয়েছেন যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাজ্যের প্রায় 1.5 কোটি প্রবাসীদের বড় প্রত্যাশা, বিমানবন্দরে যাত্রী ভোগান্তি কমানো, সেবা সহজ করা এবং প্রবাসীদের সম্মান নিশ্চিত করা।
নির্বাচন ঘিরে পরিবর্তনের আশা দেখছেন প্রবাসীরা। আমরা এয়ারপোর্ট গেলাম, নামার পরে আমরা যে হয়রানি ওগুলা হয়, এইগুলা আপনার ওগুলা হইতো না। যুক্তরাজ্য প্রবাসীদের আরেকটি মূল দাবি ম্যানচেস্টার সিলেট ঢাকা ফ্লাইট স্বাভাবিক রাখা। দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে 2019 সালের অক্টোবর থেকে ম্যানচেস্টার টু সিলেট রুটে বিমানের ফ্লাইট চালু হলেও বারবার নানা অজুহাতে বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রায় 3 লাখ বাংলাদেশি। অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, আর বিশেষ করে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন বাংলাদেশের সাথে কানেক্টেড কিন্তু বয়োজ্যেষ্ঠ লোকদের বেশি। তো তাদের কথা চিন্তা করলে তারা খুবই দুর্ভোগের মধ্যে পড়ে নাকি। আমরা চাই যে ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট চালু থাকুক, আমরা চাই লন্ডন টু সিলেট ফ্লাইট চালু থাকুক, এবং সাথে সাথে যাতে ওসমানী বন্দর থেকে আপনার কাতার বা আমিরাত অন্য এয়ারলাইন চালু হয়। বাইরে থাকলেও দেশের প্রতি আবেগ যেন আরও তীব্র প্রবাসীদের। ঘামজরা পরিশ্রমে অর্জিত অর্থ আর স্বপ্ন দিয়ে তারা দূর থেকেই দেশ গড়তে চান। বিনিয়োগে তাদের প্রত্যাশা বাস্তবমুখী। আগামী সরকারের কাছে প্রবাসীদের জোর দাবি নিরাপদ বিনিয়োগ পরিবেশ, স্বচ্ছতা এবং আধুনিক অবকাঠামো গড়ে তোলা। আমি আশা করতেছি যে আমার মতো যারা ইয়াং জেনারেশন আছেন বা এর চেয়েও আরও এস্টাবলিশ যারা আছেন তারা বাংলাদেশের মধ্যে যাবেন, ইনভেস্ট করবেন, নট অনলি ফাইন্যান্সিয়ালি। আমার মনে হয় যে আমাদের নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স উইল বি ভেরি ভ্যালুয়েবল ফর নেক্সট ফেজ অফ ডেভেলপমেন্টস ইন বাংলাদেশ। এছাড়া আসন্ন নির্বাচন ঘিরে যুক্তরাজ্য প্রবাসীদের অন্যতম প্রত্যাশা নিজস্ব জমিজমার নিরাপত্তা নিশ্চিত করা। যে দলই নির্বাচনে বিজয়ী হবে তাদের দাবি পেশিশক্তির অপব্যবহার করে জমি ও বাসাবাড়ি দখল এবং নানা ধরনের হয়রানি বন্ধ করা। প্রবাসী থেকেও যেন তারা দেশের সম্পদ নিরাপদে রাখতে পারেন সে নিশ্চয়তা চান তারা। জায়গা জমি নিয়ে, জায়গার দখল নিয়ে এই আত্মীয়র মাধ্যমে হোক অথবা অন্য কোনো শক্তিশালী এই পাওয়ারফুল পিপুলের মাধ্যমে হোক নির্যাতিত হচ্ছে, এইগুলোর দিকে যাতে নজর দেন। যুক্তরাজ্যে প্রায় 7 লাখ বাংলাদেশিদের বসবাস হলেও এবারের নির্বাচনে ভোটের জন্য পোস্টাল অ্যাপে নিবন্ধন করেছিলেন মাত্র 32,000। সরকার আসে, সরকার বদলায়, কিন্তু প্রবাসীদের দাবি দেওয়া থেকে যায় অপূর্ণ। রেমিটেন্সে ভর করে এগোয় বাংলাদেশ, অথচ কোটি প্রবাসী নানাভাবে অবহেলিত। আসন্ন নির্বাচনে যুক্তরাজ্য থেকে 10 প্রার্থীর অংশগ্রহণে প্রবাসীদের আশা এবার তাদের দীর্ঘদিনের দাবি গুরুত্ব পাবে, পূরণ হবে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। ব্রিটিশ রাজপরিবার থেকে শুরু করে সংসদ পর্যন্ত নাড়িয়ে দিচ্ছে অ্যাবস্টেইন ফাইলস। যুক্তরাজ্যের 3 প্রভাবশালী ব্যক্তি, সাবেক প্রিন্স অ্যান্ড্রু, তার প্রাক্তন স্ত্রী সারা ফার্গুসন এবং সাবেক রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনের নাম নথিতে আসায় তোলপাড় ব্রিটিশ রাজনীতি। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অ্যান্ড্রুকে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পিটার ম্যান্ডেলসনের ওপর হাউস অফ লর্ডস থেকে সরে দাঁড়ানোর চাপ বাড়ছে। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি খান। অ্যাবস্টেইন ফাইলস নিয়ে তোলপাড় বিশ্ব রাজনীতি, যার ছোঁয়া লেগেছে যুক্তরাজ্যেও। শুধু ছোঁয়া নয়, বরং ব্রিটিশ রাজপরিবার থেকে শুরু করে সংসদ পর্যন্ত নাড়িয়ে দিচ্ছে অ্যাবস্টেইন ফাইলস কেলেঙ্কারি। 30 লাখেরও বেশি নথি প্রকাশের পর থেকে যুক্তরাজ্যের 3 জন প্রভাবশালী ব্যক্তি, সাবেক প্রিন্স অ্যান্ড্রু, তার প্রাক্তন স্ত্রী সারা ফার্গুসন এবং সাবেক রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনের সঙ্গে জেফ্রি অ্যাবস্টেইনের সম্পৃক্ততায় তোলপাড় এখন ব্রিটিশ রাজনীতিও। যুক্তরাজ্যের সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর যদিও দাবি করেন 2008 সালে জেফ্রি অ্যাবস্টেইন যৌন নিপীড়নের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর 2010 সালেই তিনি তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন। অবশ্য পরে প্রকাশিত ইমেইলগুলো সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করে, যেখানে দেখা যায় 2011 সালে তিনি আবার অ্যাবস্টেইনের সঙ্গে যোগাযোগ করেন। এর প্রেক্ষিতে রাজা চার্লস তৃতীয় ভাই অ্যান্ড্রুর রাজকীয় উপাধি প্রত্যাহার করেন। সাম্প্রতিক অ্যাবস্টেইন নথিতে অ্যান্ড্রুকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সেখানে প্রকাশিত 3টি তারিখবিহীন ছবিতে তাকে মেঝেতে শুয়ে থাকা এক নারী বা কিশোরীর ওপর ঝুঁকে থাকতে দেখা যায়, যদিও ছবিগুলোর সময়, স্থান বা প্রেক্ষাপট স্পষ্ট নয়। পাশাপাশি ভার্জিনিয়া জিফ্রে নামে এক নারী ইতোমধ্যেই অভিযোগ করেছেন যে 17 বছর বয়সে অ্যান্ড্রু তাকে যৌন নির্যাতন করেছিলেন। এসব প্রকাশের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে আহ্বান জানিয়েছেন। তবে রাজ পরিবার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের প্রাক্তন স্ত্রী সারা ফার্গুসনের নাম এবারের অ্যাবস্টেইন ফাইলসে একাধিকবার
উঠে এসেছে। 2009-2010 সালের বিভিন্ন ইমেইলে সারা ফার্গুসন অ্যাবস্টেইনকে আবেগপূর্ণভাবে ধন্যবাদ জানানো বা প্রশংসাও করেন। ইমেলগুলো আরও ইঙ্গিত দেয় যে অ্যাবস্টেইন নিজের সুনাম রক্ষায় সারা ফার্গুসনকে ব্যবহার করতে চেয়েছিলেন। এছাড়াও অ্যাবস্টেইন সারা ফার্গুসনকে নানা সময়ে মোটা অঙ্কের টাকাও পাঠিয়েছিলেন। এসব প্রকাশের পর সোমবার তার দাতব্য সংস্থা সারাস ট্রাস্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এদিকে অ্যাবস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে গেল সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের পদ থেকে অপসারিত হন যুক্তরাজ্যের আরেক প্রভাবশালী ব্যক্তিত্ব পিটার ম্যান্ডেলসন। সদ্য প্রকাশিত নথিতে দেখা যায় তিনি অ্যাবস্টেইনকে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করেছিলেন। 2009 সালে ব্যবসা সচিব থাকাকালে যুক্তরাজ্য সরকারের সংবেদনশীল কর ও সম্পদ বিক্রয় সংক্রান্ত গোপন নথি অ্যাবস্টেইনের কাছে ফাঁস করেন বলেও অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে পিটার ম্যান্ডেলসনের ওপর হাউস অব লর্ডস থেকে সরে দাঁড়ানোর চাপ বাড়ছে। লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন ইতোমধ্যেই। ফজল রাব্বি খান, এখন বিশ্ব। একের পর এক আর্থিক অনিয়মের অভিযোগে জর্জরিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন টিভির সঙ্গে আলাপে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান নাজমুল হাসান জানান, এসবের সঙ্গে জড়িত খোদ বিসিবির কর্মকর্তারাই। বলেন, অনিয়ম রোধ করতে গিয়ে বিপদের মুখে পড়তে হচ্ছে তাদেরকেই। জুবাইর আহমদ জানাচ্ছেন বাকিটা। আর্থিক অসঙ্গতি হলে তো সেটা প্রকাশ পাওয়াটাই জরুরি। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম সাম্প্রতিক সময়ে নিজের নানাবিধ মন্তব্যের জন্য যাকে সইতে হয়েছে সমালোচনার নানা দিক। বিগত 3 মাসে বিসিবির আর্থিক বিভাগ সামাল দিতে গিয়ে দেখেছেন দুর্নীতি আর অনিয়মের নানা অধ্যায়। তবে বিষয়টা এখন পর্যন্ত দেখছেন ইতিবাচক নজরে। 2021-22 অর্থ বছরে বিসিবির ব্যয় ছিল 317,99,52,000 টাকা। 2023-24 অর্থ বছরে যা হয়েছে 407,78 লাখের বেশি। 2 বছরের ব্যবধানে ব্যয় বেড়েছে প্রায় 90 কোটি টাকা। এর ব্যাখ্যায় কি বলছেন বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান? বিগত 2 বছরের হিসাবগুলি দেখার মতো আমার এখনো সুযোগ হয় নাই। আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে অস্বাভাবিক ফ্লোটা তো আসলে বিসিবির হয় না, এটা বিসিবি যারা চালাচ্ছে তাদের উপরে নির্ভর করে ফ্লোটা স্বাভাবিক হবে না অস্বাভাবিক হবে। নিয়ন্ত্রণের বাহিরে অনেক কিছু ছিল যেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। অভিযোগ আছে সম্প্রতি কোনো দরপত্র ছাড়াই প্রায় 96 লাখ টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে বোর্ড সভায়। স্টেডিয়াম সংস্কার কিংবা ক্রিকেট একাডেমি তৈরিতে অযাচিত খরচের অভিযোগও আসছে প্রতিনিয়ত। বিসিবি পরিচালকের অভিযোগ, অনিয়ম তদন্ত করতে গিয়ে বিভিন্ন হুমকিও সইতে হচ্ছে তাকে। একটা জিনিসকে অনিয়মকে আপনি নিয়মে পরিবর্তন করে ফেলেছেন। এখন সেই জায়গাটাকে যদি আমি বলি যে এটা অনিয়ম, এটাকে নিয়মের ভিতরে আনতে হবে, তাহলে আপনি এতদিনের অভ্যস্ততার ভিতরে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন। বিসিবিতে আজকে 3 মাস মানে শান্তিতে আমাদেরকে কাজ করতে দেয়া হচ্ছে না, বাধাগ্রস্ত করা হচ্ছে, আমাদের কার্যপ্রণালীটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমরা এমন একটা বিসিবি তৈরি করতে চাচ্ছি যেই বিসিবিতে ন্যায় প্রতিষ্ঠিত হবে। সাম্প্রতিক সময়ে বিসিবির সঙ্গে দূরত্ব বেড়েছে ক্রিকেটার ও সাংবাদিকদের। পরিচালক নাজমুল ইসলাম অবশ্য প্রত্যাশা করেন দ্রুতই কমে আসবে এই দূরত্ব। অস্বাভাবিক দেখছি সে সমস্ত জায়গায় আমরা নিয়ন্ত্রণ আরোপ করার চেষ্টা করছি। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। এক্সআইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছে না। আইডি হ্যাক নিয়ে রাজনীতি করছে একটি দল। কিশোরগঞ্জে বললেন জামায়াত আমির। ধর্ম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ বিএনপির। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যেগুলো আপনারা আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। এবার গোলাম পরোয়ারের এক্সআইডি হ্যাক করে পোস্ট। মধ্যরাতে সংবাদ সম্মেলনে অভিযোগ জামায়াতের। আমিরের আইডি হ্যাকিংয়ে ম্যালওয়্যার ভারতের তৈরি বলে দাবি। নির্বাচিত হওয়ার পর বেশিরভাগ প্রতিশ্রুতি ভুলে যান ক্ষমতাসীনরা। অভিযোগ ভোটারদের। এবারেও পুনরাবৃত্তি ঘটলে জনপ্রতিনিধির ওপর আস্থা হারাবে জনগণ। নতুন সরকারের কাছে দেশে নিরাপদ বিনিয়োগের সুযোগ চান যুক্তরাজ্য প্রবাসী ভোটাররা। বিমানবন্দরে যাতায়াতে হয়রানি কমানোর দাবি। এই ছিল এখন সকালে।
এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।